জি, ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত স্যারকে তার অত্যন্ত মূল্যবান অভিব্যক্তি পেশ করার জন্য। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন সরকারি আশেক মাহমুদ কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব অধ্যাপক হারুনুর রশিদ স্যারকে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিশোর কণ্ঠ পাঠক ফোরাম মেধাবৃত্তি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধী, অভিভাবক, সাংবাদিকবৃন্দ এবং স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আজকে সরকারি আশেক মাহমুদ কলেজের অডিটোরিয়ামে এই কিশোর কণ্ঠ পাঠক ফোরামের যে অনুষ্ঠান, আমি শুরু থেকে যে পরিবেশটা লক্ষ্য করছি, আমি ধন্যবাদ জানাই কিশোর কণ্ঠ পাঠক ফোরাম। এই চমৎকার শুধু আজকের অনুষ্ঠানের আয়োজন করে নাই, তারা যে সমস্ত শিক্ষার্থীদের নিয়ে কাজ করে, কিশোর শিক্ষার্থী, তারা কি পরিমাণ সুশৃঙ্খল। বিভিন্ন অনুষ্ঠানে আমি যাই, কিন্তু সেখানে অভিভাবক, শিক্ষার্থী যাদের যে অনুষ্ঠান হয়, সেখানে আয়োজকদের কথার চেয়ে তাদের কথাই বেশি শুনতে হয়। তারা সাইড টক করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, বক্তব্য শোনার কোনো আগ্রহ সেখানে আমরা লক্ষ্য করি এবং অধৈর্য হয়ে যায়। তো আমি লক্ষ্য করছি এখানে যারা উপস্থিত, বিশেষ করে এই প্রিয় কচিকাঁচা শিক্ষার্থী, অভিভাবক, তারা যে এই কিশোর কণ্ঠের পাঠক ফোরামের মধ্য দিয়ে তাদের প্রিয় সন্তানদের আদর্শ মানুষ হিসেবে ইতিমধ্যেই গড়ে তুলেছেন, এটা তারই স্বাক্ষর বহন করছে বলে আমি মনে করি। তো আমি আমার বক্তব্যের শুরুতেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদের মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যাকে না বানালে এই বিশ্ব জগৎ সৃষ্টি করতেন না, সেই মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন। এবং যে নবীর উম্মত হওয়ার জন্য আগের অনেক নবী রাসূল আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, সেই প্রার্থনা কবুল হয় নাই। তা আমরা এত ভাগ্যবান যে সেই নবীর উম্মত হিসেবে আমরা দুনিয়াতে এসেছি। এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ। আমি ইসলামের যে প্রথম কোরআনের যে আয়াত, সেই আয়াতটা হচ্ছে ইকরা, পড়ো। তো এই পড়োকে কেন্দ্র করে পাঠক ফোরাম, পাঠ করলেই পাঠক হয়, এই পাঠক ফোরাম গঠিত হয়েছে সারা বাংলাদেশ ব্যাপী। আমাদের এই নতুন প্রজন্মে কচিকাঁচা শিশুদের প্রথম থেকেই যদি আদর্শ জ্ঞানভিত্তিক, বিশেষ করে ইসলামিক জ্ঞানভিত্তিক শিক্ষা দেওয়া যায়, পাঠকবাস গড়ে তোলা যায়, তাহলে একদিন আমাদের এই জাতি, আমাদের দেশ ইসলামের শিক্ষার আলোয় আলোকিত হয়ে এ দেশকে নেতৃত্বে নিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। এই জন্য চমৎকার একটি সংগঠন যেটা সারা বাংলাদেশে কাজ করছে। আমরা জানি যে এদেশের শিক্ষা ব্যবস্থা খুব একটা ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে, মানে এই শিক্ষা আসলে কি ধরনের শিক্ষা আমরা আমাদের জাতিকে দিচ্ছি, প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে হাই স্কুল, কলেজ, আমরা যদি শিক্ষা ব্যবস্থার দিকে তাকাই, একটা বিশৃঙ্খলা চলছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা পরীক্ষা নাই, শিক্ষকদের বানানো হচ্ছে ব্যাঙ, গাধা, গরু, নাচানো হচ্ছে শিক্ষার্থীদের সামনে। এই গাধা, গরু, ব্যাঙ শিক্ষককে এই পরিবেশে দেখে শিক্ষার্থীরা কি শিখবে? ট্রেনিং যদি দেওয়ার দেখা যায়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দেখা যায় নাচানো হচ্ছে।
তো শিক্ষকরা যদি এরকম করেন, শিক্ষার্থীরা কি শেখাবেন? আর ওই শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে কি শিখবে? আর পরীক্ষা পদ্ধতি নাগাতে থাকার কারণে শিক্ষার্থীরা কোনো কিছু শিখতে পারছে না, পড়াশোনা তো নাই। আবার মাঝখানে হাই স্কুল পর্যায়ে যে শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছিল, যেখানে কোনো পরীক্ষা নাই, শিক্ষকরাও এই সিলেবাস বুঝেন না, শিক্ষার্থীরা আরো বুঝেন না, ধারাবাহিক মূল্যায়ন। এই একটা বছর প্রায় 2টা বছর চলল, 2টা বছর শিক্ষা ব্যবস্থাকে একবার শেষ করে দেওয়া। আপনারা জানেন, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে করোনার মধ্যে 2টা বছর বাংলাদেশের সবকিছু চলল, ট্রেন, বাস, হাট বাজার, মার্কেট সব চলছে, শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এই 2টা বছর, 2.5টা বছর শিক্ষাকে বন্ধ রেখে আমরা এখন যে সমস্ত শিক্ষার্থী পাচ্ছি, বলা যায় যে যারা 2টা বছর না পড়ে, 2.5 বছর না পড়ে 2টা বছরের ক্লাস শেষ করে তার পরবর্তী ক্লাসে গিয়েছে, আমরা যাদের কলেজ পর্যায়ে পাচ্ছি তাদের মেধা দেখলে আমরা লজ্জিত হই। কাজে এই দেশের মানুষকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করার জন্য একটা অনাগ্রহ প্রত্যেকটা সরকারের মধ্যে আমরা লক্ষ্য করছি। শুধু মুখে শিক্ষা নিয়ে কথা, কিন্তু শিক্ষার উন্নয়নের জন্য কোনো ভাবনা কোনো সরকারের মধ্যে নেই। এখন এই পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি যে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে যে সুযোগ সৃষ্টি হয়েছে, এই সরকার শিক্ষার উপরে সবচেয়ে গুরুত্ব দিয়ে এই দেশটাকে, শিক্ষায় একমাত্র দেশটাকে এগিয়ে নিয়ে দিতে পারে। আমার বিশ্বাস যে বর্তমান সরকার সেই নীতি, সেই পলিসি গ্রহণ করবে। কিন্তু পরিতাপের বিষয় লক্ষ্য করছি, অনেকগুলো কমিশন গঠন করা হয়েছে, কিন্তু শিক্ষা সংস্কারের জন্য বর্তমান সরকারও কোনো কমিশন গঠন করলেন না। এটা আমরা অত্যন্ত আশঙ্কিত যে জায়গাটাতে সবচেয়ে বেশি কাজ করার দরকার। এই সরকার আশা করি এই ধরনের নীতি নির্ধারণ করবেন যাতে শিক্ষার ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন করা সম্ভব হয়। পাশাপাশি আমরা লক্ষ্য করছি, শিক্ষাটা বাংলাদেশে একটি বিশেষ শ্রেণীর জন্য শিক্ষাকে সেইভাবে বিন্যস্ত করা হচ্ছে, এবং যাদের জন্য, বিশেষ করে উচ্চ বৃত্তির মানুষের জন্য যে শিক্ষা ব্যবস্থা, এখন আমরা যখন পড়াশোনা করেছি গ্রাম থেকে প্রচুর ছেলেমেয়ে আমরা উচ্চ শিক্ষায় প্রতিষ্ঠানে আমরা ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি, কিন্তু এখন দেখেন গ্রাম থেকে উচ্চ শিক্ষায় চান্স পাওয়ার হার অনেক কমে গেছে। কাজে দেশের উন্নয়ন করতে গেলে সাধারণ মানুষের সন্তানরা শিক্ষার যাতে সুযোগ পায়, প্রকৃত শিক্ষার সুযোগ পেয়ে উচ্চ শিক্ষায় দেশ পরিচালনার দায়িত্ব পায়, এই সুযোগটা সরকারকে তৈরি করে দিতে হবে। যার ফলে এই উচ্চবিত্ত শ্রেণীর জন্য যে বিশেষ শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে, সুযোগ তৈরি করা হয়েছে, এখানে পয়সা ছাড়া, টাকা ছাড়া শিক্ষা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। যার ফলে যারা অভিভাবক টাকা বিনিয়োগ করছেন সন্তানের পিছনে, এবং সেই সন্তান মানুষ হওয়ার পরে দেখছেন যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা যাচ্ছেন, তারা নিজের স্বার্থকে বড়, যেহেতু শিক্ষাটা ক্রয় করে নিয়েছেন, এবং তারা বিভিন্ন পদে গিয়ে ঠিক এই শিক্ষাটাকে তারা যেহেতু পুঁজি বিনিয়োগ করেছেন, এই পুঁজি তোলা ধান্দায় সবাই আছে। যার ফলে আমরা দেখি ডাক্তার হচ্ছেন, কিন্তু আমরা যে মানবিক ডাক্তার সেই ডাক্তার পাচ্ছি না। ইঞ্জিনিয়ার হচ্ছেন, কিন্তু দেশপ্রেমিক ইঞ্জিনিয়ার আমরা পাচ্ছি না। বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা হচ্ছেন, কিন্তু দেশপ্রেমিক, মানুষের প্রতি দায়বদ্ধ, দেশের প্রতি দায়বদ্ধ, নৈতিকতা সম্পন্ন আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা পাচ্ছি না। যার ফলে বিগত সময়ে আপনারা দেখছেন যে সরকারের পতনটা হলো, এখন আমরা দেখতে পাচ্ছি যে কি পরিমাণ বিভিন্ন ক্ষেত্রের যে দুর্নীতির চিত্র আমরা এটা পত্রপত্রিকার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আমরা এটা জানতে পারছি। কি পরিমাণ টাকা বাংলাদেশ থেকে, দরিদ্র একটা দেশ, সেই দেশ থেকে কি পরিমাণ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। কাজে যদি আমরা প্রকৃত শিক্ষা, বিশেষ করে ইসলামী শিক্ষা, আমরা আমাদের ছেলে মেয়েদের ছোট থেকেই আমরা উদ্বুদ্ধ করতে পারতাম, শিক্ষাদানটা করতে পারতাম, দেশের এই পরিণতিটা হতো না। আমি ধন্যবাদ জানাই যে আপনারা প্রিয় অভিভাবক যারা আছেন, সম্মানিত অভিভাবক, আপনাদের প্রিয় সন্তানদের এই ধরনের পাঠ্যক্রমে যদি তারা সংযুক্ত থাকে, তারা যুক্ত থাকে, তারা প্রকৃতপক্ষে নৈতিকতা সম্পন্ন, ইসলামিক জ্ঞান এবং
ইসলামিক আদর্শ ভিত্তিক মানুষ হয়ে তারা গড়ে উঠবে। আর এটা গড়ে উঠলে শুধু এই সন্তানদের জীবনে আলোকিত হবে না, আমাদের বাংলাদেশের চিত্র পরিবর্তন হয়ে যাবে, বাংলাদেশটা পরিবর্তন হয়ে যাবে। আমার বিশ্বাস যে সমস্ত অভিভাবক আপনাদের সন্তানদের এই পাঠ্যক্রমে যারা আজকে মেধা বৃত্তি পাবে, তারা তো তাদের যোগ্যতার পরিচয় দিয়েছে। আমি এই কিশোরকণ্ঠ পাঠ্যক্রমের যারা আছেন, বিশেষ করে জামালপুরে যারা আছেন, সাংগঠনিক ইয়েতে যারা আছেন, তারা ব্যাপকভাবে শুধু জেলা পর্যায়ে না রেখে এটা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক যদি আমরা এই ধরনের একটা আয়োজন করতে পারেন, আমার মনে হয় যে বিশেষ করে জামালপুরের ছাত্রদের, বিশেষ করে কিশোর ছাত্রদের মধ্যে তাদের পড়াশোনার একটা অভ্যাস গড়ে উঠবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় এখন কেউ পড়াশোনা করতে চায় না, না শিক্ষার্থীরা না শিক্ষক। শিক্ষকদের পড়াশোনা করতে হয় শিক্ষার্থীর চেয়ে বেশি, কিন্তু এখন আমরা লক্ষ্য করছি শিক্ষার্থীরা পড়াশোনা করে না, আর শিক্ষকরা তো নয়। শিক্ষার একটা পরিবেশ আমাদের গড়ে তুলতে হবে। এবং আমরা যদি লক্ষ্য করি, এই যে টমাস আলভা এডিসনের কথা বেশ কয়েকজন বলেছেন, দুজন এখানে বক্তব্য দিয়ে গেলেন। আমরা বিশ্বের যে সমস্ত মানুষ বিখ্যাত হয়েছেন তাদের দিকে তাকালে আমরা লক্ষ্য করব যে প্রত্যেকে কি পরিমাণ তারা অধ্যবসায়ী ছিলেন। অধ্যবসায়ী ছাড়া জীবনে কেউ সফল হন নাই, কঠোর পরিশ্রম ছাড়া জীবনে কেউ সফল হন নাই। আমরা যদি, আমি এই ইয়েতে পড়তেছিলাম, অনেকে বক্তব্য দিতেছিলেন, আমি গুগলে পড়তেছিলাম যে বিশ্বের যে সমস্ত মনীষীরা বিখ্যাত হয়েছেন, কেন হয়েছেন, মূল কাজটা মূল কি ভূমিকাটার কাজটা তাদের এই বিখ্যাত হওয়ার পিছনে কাজ করেছে, বা তাদের বিশ্বের আবিষ্কারের পিছনে কাজ করেছে। পাবলো পিকাসো বিখ্যাত আর্টিস্ট ছিলেন। তিনি বলতেন যে মানুষ যেমন কোনো ধর্মীয় মন্দিরে মসজিদে যায়, তার পায়ের জুতোটা খুলে রেখে সে ধর্মীয় মন্দির বা মসজিদে যায়। আমি যখন আমার স্টাডি রুমে আমি ঢুকি তখন আমার ওই পৃথিবী, যে আমার যে বাহিরের জগৎটা, এই বাহিরের জগতের সমস্ত চিন্তা চেতনাকে পায়ের জুতার মতো আমার ল্যাবের বাহিরে আমি রাইখা শুধু আমার স্টাডির বিষয়টা নিয়ে আমি আমার ল্যাবের ভিতরে ঢুকি। এবং তখন আবার দুনিয়া আছে, দুনিয়ার খেলা আমার থাকে না। যার ফলে দেখেন বিশ্বের বিখ্যাত আর্টিস্ট তৈরি হয়েছে। আমাদের মুসলমানদের মধ্যে প্রথম নোবেল পুরস্কার জয়লাভ করেছিলেন আব্দুল সালাম, পদার্থবিজ্ঞানী। তিনি বলতেন যে একজন জিজ্ঞেস করেছিলেন যে আপনি কিভাবে আপনার এই স্টাডি করেন। তিনি বলেছিলেন যে আমি আগামীকাল আমি কি করব তার আগের দিনই আমি একটা রুটিন করে ফেলি, যে আমার এই সময়ের মধ্যে আমি এই স্টাডিটা করবো, এই বিষয়ে আমি জানি। এবং যদি কোনো ক্রমে, কারণ বিখ্যাত মানুষ ছিলেন, বিভিন্ন জায়গায় তার লেকচার দিতে হতো, যদি তার এই স্টাডি করতে যায়, ওই সময়টা দিতে যায়, স্টাডি করতে তার যদি সমস্যা কি হইতো বা ব্রেক হয়ে যাইতো, তিনি সেটা কভার করার জন্য কোনো রাত গেছে যে তিনি সারা রাত না ঘুমায় তিনি পড়াশোনা করেছেন। তাহলে এত বড় বৈজ্ঞানিকের এত পড়াশোনা করা দরকার ছিল, অথচ তিনি এত স্টাডি করে পদার্থবিজ্ঞানে তিনি নোবেল পুরস্কার অর্জন করেছিলেন। আইনস্টাইনকে বলা হয়েছিল যে আপনি যে এত বিশ্বের বিখ্যাত বৈজ্ঞানিক, আপনি কিভাবে এত বড় বৈজ্ঞানিক হলেন, আর আপনার এই বিজ্ঞান চর্চা করার জন্য আপনি কি লাগে, গবেষণার জন্য আপনি কি লাগে? তিনি বলেছিলেন যে আমার একটা টেবিল লাগে, একটা কলম লাগে, কিছু খাতা কাগজ লাগে, আর একটা বাস্কেট লাগে, যেটাতে আমার এই ছিঁড়া কাগজগুলো ফেলার জন্য দরকার। তো অনেকেই জিজ্ঞেস করলেন যে তিনি তাকে প্রশ্ন করছেন যে আপনি টেবিল লাগে এটা বুঝলাম, কলম লাগে এটা বুঝলাম, কাগজ লাগে এটা বুঝলাম, কিন্তু এই একটা ডাস্টবিনের মতো একটা বিল লাগবে, এটার কারণটা কি? তো বলতেছেন যে আমি যত গবেষণা করি, এই গবেষণাতে আমার অসংখ্যবার ভুল হয়। এই ভুলগুলো হলে আমার কাগজগুলো ছিঁড়ে ফেলতে হয়। ছিঁড়া কাগজ কোথায় রাখবো? ওর জন্য ওগুলো ফেলার জন্য আমার একটা বিন দরকার। কারণ বিশ্বের সবচেয়ে বড় বৈজ্ঞানিক, এত বড় বৈজ্ঞানিক, তার ভুল হইতো এবং ভুল থেকে তিনি সংশোধন হয়ে তিনি আবার সেটাকে তিনি সংশোধন করে যেটা কারেক্ট সেটা তিনি ফাইন্ড আউট করতেন।
তো আমাদের কি পরিমাণ স্টাডি করা উচিত? তা আমাদের কোমলমতি শিশু, কিশোর কিশোরী যারা রয়েছে, তোমাদের বলবো, তোমাদের সামনে অসীম সম্ভাবনার সময় পড়ে আছে। আমরা ইসলামের ইতিহাসের যদি স্বর্ণ যুগের দিকে তাকাই, মধ্যযুগটা বিশেষ করে, মধ্যযুগের দিকে তাকালে আজকে আমরা জ্ঞান বিজ্ঞান শিক্ষা করার জন্য পাশ্চাত্য জগতে যাই, আমেরিকাতে যাই, ইউরোপে যাই, কিন্তু এরকম একটা সময় ছিল যে সমস্ত জগতের মানুষ যারা জ্ঞান বিজ্ঞান শিক্ষা করতে চাইতো তারা মুসলমানদের কাছে আসতো, বাগদাদে আসতো। এবং ইউরোপে মুসলমানরা যখন স্পেন অধিকার করে, স্পেনে কর্ডোবা বিশ্ববিদ্যালয় ছিল, এই কর্ডোবা বিশ্ববিদ্যালয় এবং বাগদাদের যে বাইতুল হিকমা ছিল, এই বাইতুল হিকমাতে অধ্যয়ন করাতে আগে বাগদাদে বিশ্ববিদ্যালয় ছিল, এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য ইউরোপ থেকে, ভারত থেকে, চীন থেকে মুসলমানদের আসতেই, এই বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষরা জ্ঞান বিজ্ঞান শিক্ষা করার জন্য মুসলমানদের কাছে বাগদাদে আসতো। এবং স্পেনের কর্ডোবা বিশ্ববিদ্যালয়ে, স্পেন তো অন্ধকারে আচ্ছন্ন ছিল, কুসংস্কারে আচ্ছন্ন ছিল পুরো ইউরোপ। যদি মুসলমানরা স্পেন অধিকার করতে না করতো, যদি মুসলমানরা কর্ডোবা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না করতো, জ্ঞান বিজ্ঞানের যদি বিকাশের ধারাটা উন্মোচন না করতো, সমস্ত ইউরোপ আজকে যে এত সভ্য, এত উন্নত, সভ্য বলবো না, এত উন্নত, জ্ঞান বিজ্ঞান এত উন্নত, এই ইউরোপের এই পর্যায়ে আসতে কমপক্ষে আরো 100 বছর লাগবে। কাজে ইউরোপের যে রেনেসাঁস, এই রেনেসাঁসের দুয়ার উন্মোচন করেছিল এই কর্ডোবা বিশ্ববিদ্যালয়, যেটা মুসলমানরা প্রতিষ্ঠা করেছিলেন। আজকে আমাদের মুসলমানদের অবস্থা সারা বিশ্বের দিকে তাকালে দেখা যায় গাজাতে মুসলমানদের কিভাবে নির্মম নিষ্ঠুর ভাবে ইসরায়েল হত্যা করতেছে, এবং পাশ্চাত্য জগৎ আমেরিকা তাকে ইসরায়েলকে সাহায্য করতেছে। যদি মুসলমানদের এরকম একটা সমকক্ষ শক্তি থাকতো আজকে, তাহলে সমস্ত বিশ্বে মুসলমানদের এইভাবে খ্রিস্টান, ইহুদি, নাসারাদের কাছে এইভাবে মার খেতে হতো না। আমি আমার এই প্রিয় কচিকাঁচা কিশোরদের আমি বলবো, কিশোরীদের বলবো, তোমরাও অধ্যয়ন করো, পাঠ করো, নিজকে যোগ্য করে গড়ে তুলো। আল্লাহ পাক তোমাদের মধ্যে সেই প্রতিভা দিয়েছে, সেই যোগ্যতা দিয়েছে, তোমাদের মধ্যে হয়তো লুকিয়ে আছে, যিনি আজকে শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের মুসলমানদের এই দুর্দিনের অমানিসা কাটিয়ে আলো যে ঝর্ণা দ্বারা সারা এটা দ্বারা সমস্ত বিশ্বকে আলোকিত করবে, মুসলমানদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের প্রতি শুভকামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।